রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি, আর গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে ১ প্লাটুন করে বিজিবি। রাজধানীতে ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থাকবেন অন্তত ১৭,০০০ পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছে সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের সহ রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। মারিয়া, আগামীকাল শেখ হাসিনা সহ ৩ জনের, যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী যে অপরাধের মামলাটি রয়েছে, সেই মামলার আগামীকাল রায়ের দিন ধার্য করার একটি তারিখ রয়েছে। এবং সেইটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যেটি এখন কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের পক্ষ থেকে একটু লকডাউনের কর্মসূচি ঘোষণা করা আছে। এবং সেই কারণে কিন্তু একটা নিরাপত্তার বিষয় থাকে। সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি গত দুদিন ধরেই কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে যেটি তথা ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ভবন রয়েছে বা ট্রাইব্যুনাল প্রাঙ্গণ রয়েছে, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আজকে কিন্তু সেটি আরও বেশি বাড়ানো হয়েছে। আমরা ব্যাপক পুলিশ সদস্যকে কিন্তু এই ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য দেখতে পেয়েছি। এবং গেটের সহ যেটি হাইকোর্টের মাজার গেট রয়েছে, সেখানেও কিন্তু ব্যাপক পুলিশের বিশেষ করে নিরাপত্তার চাদর যেটি বলা হয়, সেটিকে ঢেকে রাখা হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম যে এই হাইকোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা কিন্তু পর্যবেক্ষণে এসেছিলেন ডিএমপি কমিশনার। তিনি কিন্তু এসে সব এই হাইকোর্ট তথা ট্রাইব্যুনালের নিরাপত্তা কিন্তু তিনি দেখে গিয়েছেন। এবং তিনি কিন্তু পরে গণমাধ্যমের সামনে কথাও বলেছেন। তিনি যেমনটি বলেছেন যে এই রায়ের তারিখ নির্ধারণকে ঘিরে যে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ যে লকডাউনটি দিয়েছে, তারা আসলে সেটি প্রতিহত করবে, এটি পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। এবং রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বলা হয়েছে যে নেওয়া হবে। এবং সেটি আমরা দেখেছি আজকে হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু সেরকম নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই মামলাটি যেটি রয়েছে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে, সেই মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগে কিন্তু এই মামলাটি হয়েছে। এবং সেই মামলায় কিন্তু ইতিমধ্যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে। এবং 28 কার্য দিবসে সেই সাক্ষ্য গ্রহণে 54 জন সাক্ষী কিন্তু সাক্ষ্য দিয়েছেন। এখানে সাংবাদিক, গণমাধ্যম কর্মী সহ যারা যে জুলাই যোদ্ধা রয়েছেন, তারা সহ বিভিন্ন জনে কিন্তু এই শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিয়েছেন, এই 54 জন। এবং সেই সাক্ষ্যর পরেই কিন্তু গত 23 অক্টোবর এই মামলার রায়ের দিনের জন্য এই আগামীকাল যেটি 13 নভেম্বর সেটি দিন ধার্য করা হয়েছে। এবং রায়ের দিন নির্ধারণের জন্য সেই দিনটি ধার্য করা হয়েছে। এবং আগামীকালকেই আসলে জানা যাবে কবে এই শেখ হাসিনার মামলার রায়ের দিনটি হতে পারে। সেটি কিন্তু আগামীকালকে নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল, সেটি কিন্তু আগে থেকে জানিয়েছিল। এবং সেটি যেটি বলেছেন যে নিরাপত্তা, আপনি দেখেছেন যে আমার পিছনেও কিন্তু আসলে পুলিশ সদস্যদের অনেক ভ্যান রয়েছে এবং তারা কিন্তু সচেষ্ট আছে। এবং ট্রাইব্যুনালের ভিতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এবং যেটি রায়কে ঘিরে একটি নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে, সেটিকে আসলে নিরাপত্তার যে চাদর সেটি ঢেকে রাখার জন্য কিন্তু তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। এবং আমরা যেটি বলেছি, গেট সহ বিভিন্ন জায়গায় হাইকোর্টের কিন্তু আমরা পুলিশ সদস্যদের, ব্যাপক পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি। আজকে ট্রাইব্যুনালে 5টি মামলায় 27 জন আসামিকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকালে। এবং এর মধ্যে আবু সাইদ হত্যা যে মামলা রংপুরে, সেটি কিন্তু আসলে আজকে 12তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে। এবং গতকালকে 13তম সাক্ষী কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন এবং তার জেরা বাকি রয়েছে। আজকে হয়তো জেরাটা হবে, সেটি আমরা জানতে পেরেছি। এবং আরেকটি মামলা রয়েছে চাংখারপুলের যে 6 হত্যা মামলা, সেই 6 হত্যা মামলারও আজকে সাক্ষ্য গ্রহণ হবে। এবং আমরা জানতে পেরেছি যে আজকে এই মামলার তদন্ত কর্মকর্তা তিনি সাক্ষ্য দেবেন। আরেকটি আশুলিয়া 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলা, সেটিরও সাক্ষ্য গ্রহণ আজকে রয়েছে। তো
ট্রাইব্যুনালের সাবেক যেটি আপনি জানতে চান নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়িয়েছে এবং আমরা আজকে পুলিশ সদস্যদের সাথে আগামীকাল হয়তো পুলিশ সদস্যদের সাথে আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও হয়তো যুক্ত হতে পারেন। আজকে আমরা যেটি দেখেছি যে নিরাপত্তার একটি অবয়ব কিন্তু এই ট্রাইব্যুনালকে ঘিরে রয়েছে। শেখ হাসিনার যে মামলার রায়ের দিন ধার্য করার জন্য কালকে দিন ধার্যটা রয়েছে সে কারণে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ। যাচ্ছি পরবর্তী সংবাদে। গাজীপুর 6 আসন পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এই আসনের সর্বস্তরের জনসাধারণ। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের করে তারা। বিক্ষোভকারীরা বলেন, নাগরিকদের ন্যায্য সেবা পৌঁছিয়ে দিতে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট আকারে ঘোষিত গণবসতিপূর্ণ এই 6 আসনে অপরিহার্য হয়ে পড়েছে। বিক্ষোভ বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগ দাবি করেছে সর্বস্তরের জনগণ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলে জানিয়েছেন তারা। বিক্ষোভ চলাকালে এই মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যার ঘটনায় 2 শুটার সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিবি জানায়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত 2 পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 2 শুটার সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ ব্রিফিং করবে ডিএমপি। সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে 2 অস্ত্রধারী গুলিতে মামুন নিহত হন। তিনি মামলায় হাজিরা দিয়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর অধিকত্ব বাড়ছে। শীত মৌসুমে নিয়ন্ত্রণে নেই এডিস মশার বংশবিস্তার। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে জানান কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। ডেঙ্গুর ঢেউ আগামী বছরের জানুয়ারি পর্যন্ত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত একটি ভাইরাস রোগ। বাংলাদেশে এর উপস্থিতি 2000 সালে ধরা পড়লেও ভয়াবহ আকার ধারণ করে 2023 সালে। সে বছর এ রোগে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় 2000 মানুষ। 2024 সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও এবছর আবারও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 80,000, যেখানে মারা গেছেন 315 জন। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে, দ্বিতীয় ঢাকা এবং তৃতীয় চট্টগ্রাম বিভাগে। তবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী মারা গেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। মুগদা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জানান, রোগী এবং স্বজনদের অজ্ঞতার কারণেই বেড়েছে মৃত্যুর হার। যে রোগীগুলো দূর দূরান্ত থেকে এই হসপিটালে রেফার হয়ে আসছে, তো মানে মৃত্যুর সংখ্যাটা তাদের ক্ষেত্রেই বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে তারা হয়তো মানে যে সময়টায় চিকিৎসা পাওয়ার দরকার ছিল সেই সময়টা তারা নষ্ট করে ফেলছে বা সেই সময় অতিবাহিত করে ফেলছে। শেষ মুহূর্তে হাসপাতালে আসার কারণে আমরা আইসিইউতে রোগী রেখেও লাইফ সেভ করতে পারিনি। এদিকে কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার মনে করছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশা নিয়ন্ত্রণ না হওয়ার অন্যতম 3টি কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের যে প্যাটার্ন পরিবর্তন, অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন এবং সর্বোচ্চ যেটি হচ্ছে সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলো তারা সঠিকভাবে মশাটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন যেটা দেখছি সেটি হচ্ছে যে নভেম্বরে তো ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবেই, ডিসেম্বরেও ডেঙ্গুর বেশ প্রকোপ থাকবে এবং এবছরের ডেঙ্গুর ঢেউটি আগামী বছরের জানুয়ারিতে গিয়ে আঘাত করবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া 22 জন বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে আজ দুপুর 1:30টায়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন। রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 2024 সালের 9 অক্টোবর 23 জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এবার তাদের মধ্যে 22 জনকে স্থায়ী করা হয়েছে। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা কমে 12.8 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। সকালে 6টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 99%। উত্তরাঞ্চলের এই জেলাটিতে প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে করে জেঁকে বসেছে শীত। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস, আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। অপরদিকে তাপমাত্রা কমায় ব্যস্ততা বেড়েছে জেলার লেপ তোশকের দোকানে। পাশাপাশি বিভিন্ন গরম কাপড়ের দোকানেও বিক্রি বেড়েছে। তবে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগের চাপও বেড়েছে আগের চেয়ে বেশি। বস্তায় আদা চাষ। সম্প্রতি দেশে এই পদ্ধতি বেশ জনপ্রিয় হলেও কুষ্টিয়ার তরুণ উদ্যোক্তা সোহাগের আদা চাষ প্রকল্প সাড়া ফেলেছে দেশ জেলা জুড়ে। উন্নত জাতের আদা চাষ করে দেখেছেন ভালো মুনাফার সম্ভাবনা। তার এই প্রকল্প অনুসরণ করে উদ্বুদ্ধ হচ্ছে অনেক উদ্যোক্তারাও। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খারারা গ্রামের আব্দুর রহমান সোহাগ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও তার ইচ্ছা বাপদাদার পেশা কৃষিতে মনোনিবেশ করা। 2025 সালে কৃষি মেলা থেকে আদা চাষে উদ্বুদ্ধ হয়ে নিজ গ্রামে প্রায় 3 বিঘা জমি লিজ নিয়ে করেছেন আদা চাষ। প্রথমে 300 বস্তা দিয়ে আদা চাষ শুরু করলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 7000 বস্তায়। কৃষি বিভাগের কর্মকর্তারা আমাকে এটার ব্যাপারে যখন জানায় তখন আমি খুবই আগ্রহ বোধ করলাম এবং তখনই সিদ্ধান্ত নিলাম যে বস্তায় আদা চাষ করব। সোহাগের আদা চাষ প্রকল্পে কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের। মশলা জাতীয় ফসল উৎপাদনের সাথে জড়িত থাকতে পেরে খুশি তারা। লাইন করেছে, লাইন করে বেড বেডের পর লাইন করে বস্তা মারার পরে আদা লাগানো হয়েছে। ছাই মাটি দিয়ে ভিতরে লুজ করাই আছে, ওগুলো নরম হলে পরে এমনি গাছটা বাড়ে। বস্তায় চাষ করা আদা 9 থেকে 10 মাসের মধ্যে বিক্রয়ের উপযোগী হয়। সোহাগের প্রকল্প দেখতে এসে উদ্বুদ্ধ অনেক উদ্যোক্তা। চাষ শুরু করলে দেখতে দেখতে অনেকটা উদ্বুদ্ধ হই আমি চাষে। আমার আগামীতে চেষ্টা আছে যে আমি এরকম একটা কার্যক্রম শুরু করব। এই প্রকল্প শুধু স্থানীয় কৃষি উন্নয়ন নয়, বরং তরুণদের কৃষি উদ্যোগ গ্রহণে উৎসাহিত করছে বলে জানান সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা। এই 350 বস্তার প্রদর্শনী সে 7200 বস্তায় রূপান্তরিত করেছে এবং সামনের বছর টার্গেট 50,000 বস্তায় আদা চাষ। এটি আপনার গাছের স্বাভাবিক যে গ্রোথ মাটিতে থাকবে, এটা কিন্তু তার চেয়ে একটু ভিন্ন। সুতরাং এখানে কিন্তু যত্নের প্রয়োজন রয়েছে। বস্তায় আদা চাষ প্রকল্প ভবিষ্যতে কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। SM আরিফ, মাই টিভি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ঠেকানোর পাশাপাশি সরকার বিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, অগ্নিযোগ প্রতিরোধ ও সকল প্রকারের নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বরিশাল বিএনপি পুলিশের নগর পিতা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে গতকাল সকাল থেকে বরিশাল মহানগরীর প্রায় 20টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয় সহ সন্দেহজনক ব্যক্তি ও পরিবহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি 13 নভেম্বরকে কেন্দ্র করে বরিশালকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে সন্ধ্যা থেকে বরিশালের 4টি থানা এলাকার পুলিশ মহড়া জোরদার করেছে। বগুড়ায় তোজাম্মেল হক হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন। এছাড়া মামলায় 2 জন আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলমান রয়েছে এবং শান্ত সাকিদার নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাসেদ জানান, গত 27 নভেম্বর 2017 সালে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাটিয়াভাঙ্গা এলাকায় ইউপির চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ শুনানির সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। আগামী 17 নভেম্বর টাঙ্গাইল সন্তোষে মজমুল জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 7 দিনব্যাপী ভাসানীর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মাওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই খেদমত গার আয়োজনে সন্তোষ মাজার প্রাঙ্গণে 7 দিনব্যাপী ভাসানী মেলা 2025-এর উদ্বোধন করা হয়। ভাসানী মেলা উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন্দ, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক শানু, শহর বিএনপির সহ সভাপতি মেহেদী হাসান আলিম, ন্যাব ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গুনিয়াউক বাজার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। ৮ নং গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক ও আব্দুল বাতেন শরীফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সহসভাপতি এ কে এম খালিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আলী আজগর পাঠান, সাবেক চেয়ারম্যান জামাল মিয়া সহ আরো অনেকে। ঢাকা ১৮ আসনে ঢাকা মহানগর উত্তর এর শীর্ষস্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে ঐক্যবদ্ধ গণমিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে মিছিলে পূর্ববর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়কের এম কফিল উদ্দিন আহমেদ। বিএনপি মুখেও যা বলে বাস্তবেও তা করে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার দিনাজপুরের নিজ নির্বাচনী এলাকায় নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নে পথসভায় তিনি একথা বলেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটার বৃন্দ উপস্থিত ছিলেন। দিনাজপুরে পার্বতীপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রমের পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু। এ সময় পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই জামায়াতে ইসলামের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন মাগুরা ২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক MB বাকের। মঙ্গলবার বিকেলে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুমিল্লা বাজারে ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুচিয়ামোড়া ইউনিয়নের আমির আবুল কালাম আজাদ। টাঙ্গাইল আরিচা অঞ্চলের মহাসড়কে প্রশস্তকরণের কাজে নিয়োজিত একটি বিটুমিন বহনকারী গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ধূপপ্রিয়া ইউনিয়ন সেন্ট মাইনজাইল নামক স্থানে রাস্তা পিচ ঢালাই করার কাজে নিয়োজিত ছিল। গরম বিটুমিনের উত্তাপে ট্রাকে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে নাগরপুর ফায়ার সার্ভিসের ও স্থানীয়দের সহযোগিতায় গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার চিহ্নিত মাদক কারবারির ছিনতাইকারী সন্ত্রাসী একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি সাদ মাহমুদ সৈকতের বাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতরাতে একই পাড়ার নুরুল হুদা আকাশের পথ রোধ করে মোবাইল ফোন, হাতঘড়ি ও টাকা ছিনতাই করে বিক্ষুব্ধ লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সৈকত এর বিরুদ্ধে থানায় ১ ডজন মামলা রয়েছে এবং কয়েকটি মামলার ১০ বছরের জেল হলেও ৩ বছর পর আপিল বের করে ফের মাদক ছিনতাই, চুরি, চাঁদাবাজি ও দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িয়ে পড়ে। গাজীপুরে মাদকমুক্ত তারুণ্য চাই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট খেলায় গাজীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম, সহকারী পরিচালক শাহির মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তা ও খেলার টিম লিডার সহ খেলোয়াড়রা।